স্বাগত মুক্ত চিন্তায়। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। রণাঙ্গনের সম্মুখ যুদ্ধ আর শত্রুর গুপ্ত হামলা ছাড়াও ৭১-এ হায়না পাকিস্তানিরা নিরীহ বাঙালির উপর হামলে পড়লে প্রাণ হারায় অন্তত ৩০ লাখ মানুষ। ৯ মাসের তীব্র যুদ্ধের পর স্বাধীনতা অর্জিত হলেও এই বিজয়ের পেছনে কত মানুষের কত ধরনের সহযোগিতা রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। মুজিবনগর সরকার গঠনের পর কূটনৈতিক তৎপরতা শুরু হয় বিশ্বজুড়ে। সেই কূটনৈতিক তৎপরতায় সারা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মত গঠনের কাজ চলে, আর এর ধারাবাহিকতায় বিজয় হয় ত্বরান্বিত। মুক্ত চিন্তায় আজ আমাদের আলোচ্য মুক্তিযুদ্ধে কূটনৈতিক যুদ্ধ। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। দুজনকে স্বাগত জানাই স্টুডিওতে। মহিউদ্দিন আহমেদ, আমি খুব ডিবিসি এবং আমরা খুব আনন্দিত যে আজকে আপনাকে পেয়েছি। আপনি এই যে আজকে আমাদের যে বিষয় মুক্তিযুদ্ধে কূটনৈতিক যুদ্ধ, এই যুদ্ধের একজন বড় সৈনিকদের একজন। আপনি তখন লন্ডনে পাকিস্তান এমবেসিতে কর্মরত দ্বিতীয় সচিব হিসেবে এবং সেখান থেকে পদত্যাগ করেছিলেন। আপনার বিভিন্ন লেখায় আমরা বিভিন্ন ধরনের কথা পেয়েছি। সেই অভিজ্ঞতাটুকু দিয়ে আমি শুরু করতে চাই আশফাক হোসেনের কাছে যাওয়ার আগে। হ্যাঁ, ওই ৭১ সালের মুক্তিযুদ্ধে আমার অংশগ্রহণটা আমি আমার জীবনের শ্রেষ্ঠতম অভিজ্ঞতাগুলো অর্জনগুলোর একটি হিসেবে মনে করি। আপনি সূচনাতেই যেমন বলেছেন যে কত শ্রেণীর, কত ধরনের, কত মানুষ কতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো সেটা দিয়ে যদি শুরু করি, আমি বলি আমি সাধারণত সবাই বলেন যে আমাদের এই মুক্তিযুদ্ধটা একটি জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ মানে খুব সাদামাটা ভাষায় বলতে গেলেই এখানে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সৈনিক কেউ তো বাদ ছিলেন না। সকল শ্রেণীর, সকল বর্ণের, সকল বয়সের, সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিলেন। তো আমরাও তো সেই একই বাঙালি জাতির অংশ। এই দেশে আমাদের জন্ম এবং এই দেশে আমাদের বড় হয়ে ওঠা, এই দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই দেশের মাটি বাতাস সব তো আমাদেরকে লালন করেছে। সুতরাং সেই যখন একটা জাতির জীবনের সবচেয়ে বড় সংকটটি আমাদের সামনে এসে দাঁড়ালো, তখন আমরা অন্যান্য যে কোনো দেশপ্রেমিক বাঙালির মতোই আমরা আমাদের যতটুকু সম্ভব অংশগ্রহণ করে আমাদের দায়িত্ব পালন করার একটু চেষ্টা করেছি। এবং সেই গ্রুপের মধ্যেই আমি একজন ছিলাম। এবং সেই হিসাবে আমি মনে করি যে আমি যে আমার দেশের স্বাধীনতা অর্জনে আমি এতটুকু ভূমিকা রাখতে পেরেছি, সেটা আমার জীবনের একটা বড় সাফল্য। আমি খুব আনন্দ অনুভব করি ওই স্মৃতিগুলোর কথা যখন আমার মনে পড়ে। জি, এই স্মৃতিগুলো আরো কিছু কিছু অংশ অবশ্যই শুনবো একটু। আশফাকুর রহমান, আপনার কাছে আসি। যে ঘটনাটি ট্রাফালগার স্কোয়ারে মহিউদ্দিন আহমেদের অংশগ্রহণ হয়েছিল, তাদের মতো মানুষের অংশগ্রহণ এবং শুরুর দিকে কিছু কিছু বাঙালি মানুষ সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। একটা সময় গিয়ে এমবেসিতে যারা অংশগ্রহণ কাজ করে, সরাসরি সরকারের কর্মচারী, কর্মকর্তা, উঁচু পদের লোক, তারা যখন চাকরি ছেড়ে দিয়ে এসে এখানে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন, তখন এই বিষয়টি একটু অন্যরকম রূপ নেয়। আপনার মতে আমি একটু জানতে চাই। হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটা নিয়েছেন এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ৭১-এর যুদ্ধ অনেকগুলো ফ্রন্ট আছে, অনেক ডাইমেনশন আছে। এর একটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যুদ্ধটা হয়েছে, এবং বাংলাদেশের যুদ্ধ আমরা দুটা দিক আছে। একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর বা ডিনামিক্স যেটা বলি, আর একটা হচ্ছে এক্সটার্নাল ডিনামিক্স বা বাইরের কারণগুলো। তো ১৯৭১ সালে বিশ শতকে যতগুলো স্বাধীনতার মুক্তি আন্দোলন হয়েছে, তার মধ্যে বাংলাদেশের যুদ্ধটা বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। এবং যে জাতীয়তাবাদী আন্দোলন থেকে এটা একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা আন্দোলনে যায়, তার পেছনে অন্যতম টার্নিং পয়েন্ট হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যে বাঙালি কূটনীতিকদের যোগদান। কারণ কূটনীতিকরা হচ্ছে সাধারণত সমাজের, বিশেষ করে যারা পেশাজীবী গ্রুপ আছেন, সরকারি পেশাজীবী, তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিদীপ্ত হন এবং এই চাকরিটাও তীব্র প্রতিযোগিতাপূর্ণ হয়।
এবং পাকিস্তান রাষ্ট্রে বাঙালির যে সমস্ত কূটনীতিকরা ছিলেন তখন বাঙালি এক সেরা একজাক তরুণ এবং বা মধ্যবয়স্ক পৃথিবীর বিভিন্ন দেশে ছিলেন। তো তাদের যোগদানটা পৃথিবীর বিভিন্ন দেশে যে মিডিয়াগুলো ভালো করে এটাকে বা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেই সময় লেখালেখি করতেন তারাও বলেছেন যে যখন একটা পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ শুরু হয় তার একটা পর্যায়ে যখন এই পেশার মানুষও জড়িয়ে পড়ে তখন বুঝতে হবে যে ওই আন্দোলনের বিজয়ে এটা সুনিশ্চিত হবে। এবং তাদের প্রচারণায় কিন্তু অনেক বেশি সৃজনশীল এবং বুদ্ধিদীপ্ত কাজ ছিল। আপনি জানেন যে আমি এই বিষয়ে কিছু কাজ করেছি, আমার কিছু বইপত্র বেরিয়েছে। তো আমি জাতিসংঘের দলিলপত্র দেখেছি, ব্রিটেন যে ব্রিটিশ লাইব্রেরির দলিলপত্র দেখেছি এবং সমকালীন মিডিয়া রিপোর্টগুলো দেখেছি। তাতে এর প্রতিফলন আছে। আমি যেগুলো বললাম যে আমাদের এই সমস্ত কূটনীতিক যে পেশাজীবীরা ছিলেন, নিউ ইয়র্কে আমাদের যেমন এখনকার পররাষ্ট্রমন্ত্রী যে আবুল হাসান মাহমুদ আলী, যার আমি 97 সালে সাক্ষাৎকার নিয়েছিলাম আমার কাজের জন্য। তো তিনি তখন তরুণ কূটনীতিক এবং তিনি প্রায় প্রথম দিকে পাকিস্তানি এমবেসি থেকে বের হয়ে এসে বাংলাদেশ সরকারের পক্ষে আনুগত্য স্বীকার করে এবং তার তরুণ স্ত্রী তিনি নিজে চাকরি করে এবং এইগুলো কিন্তু মোটা দাগে নিউ ইয়র্কের কূটনীতিক পাড়া একটা প্রভাব ফেলেছিল। আরেকটা মুক্তিযুদ্ধের অন্যতম আরেকটা বড় কেন্দ্র ছিল লন্ডন। আপনারা জানেন যে লন্ডন এখনো তাই, যে বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলাদেশে আছেন বা পশ্চিমবঙ্গে আছেন, তারপরে বহির্বিশ্বে যেটা সেখানে লন্ডন একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। 71 সালে তাই ছিল এবং সেখানে সৌভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর বিচারপতি আবু সাইদ চৌধুরী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যোগদান করলেন, হাউস অফ কমন্সে গেলেন, এই মহিউদ্দিন সাহেবদের মতো সেই সমস্ত তরুণ কূটনীতিকদের তাদেরকে নিয়ে আসেন। ফলে মানে লন্ডন যেহেতু একটা আন্তর্জাতিক নগরী, সেখানেও একটা প্রভাব পড়লো এবং এটা আসলে আমাদের সেই উদ্যোগগুলো আসলে বিশ্ব জুড়ে প্রভাবান্বিত করা শুরু করলো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধে একটা গুণগত পরিবর্তনের সূচনা করলো। কিন্তু জি, আপনি যে মাহমুদ আলীর কথা বলেছেন, এখনকার পররাষ্ট্রমন্ত্রী, তখনকার যুক্তরাষ্ট্রের পাকিস্তান এমবেসিতে কর্মরত ছিলেন, তার কনসুলেট ছিলেন, তার সেই পদত্যাগের পরে তিনি কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। এদেশের মানুষের উপর যে হামলা, হত্যা, নির্যাতন, এর প্রতিবাদে একজন তরুণ অফিসার কি কনফিডেন্টলি চাকরি ছেড়ে দিয়ে মিডিয়াতে কথা বলছেন, মহিউদ্দিন আহমেদ একটু যদি বলতেন। হ্যাঁ, মাহমুদ আলী সাহেব কিন্তু আমার 1 বছরের সিনিয়র। আচ্ছা। তো সাধারণত আমরা ওই সময়কার যারা তরুণ তারাই এই মুক্তিযুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে যখন সুযোগ পেয়েছি, যেভাবে সুযোগ পেয়েছি অংশগ্রহণ করেছি। তবে এই প্রসঙ্গে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সর্বমোট 115 জনের মতো বাঙালি কর্মকর্তা এবং কর্মচারী মুক্তিযুদ্ধে 71 সালে বিভিন্ন পাকিস্তানি দূতাবাসে যারা কর্মরত ছিলেন, বিভিন্ন দেশে যারা কর্মরত ছিলেন, যেমন মাহমুদ আলী সাহেব চাকরি ছেড়ে দিলেন 26 এপ্রিল 71-এ, কিন্তু তার আগে যে কূটনৈতিক ফ্রন্টটা শুরু হলো সেটা ছিল কিন্তু 6 এপ্রিল 1971 সালে, যখন মুজিবনগর সরকারও গঠিত হয়নি। এটি হয়েছিল আগে। আমাদের ধারণা ছিল 17 এপ্রিল গঠন করার পরে। 6 এপ্রিল তারিখে দিল্লিতে 2 জন তরুণ কূটনীতিবিদ, মাহমুদ আলী সাহেবের একজন ব্যাচমেট KM শিহাবুদ্দিন, পরে তিনি ওয়াশিংটনে আমাদের অ্যাম্বাসাডর হিসেবে অবসর নেন, KM শিহাবুদ্দিন এবং আমজাদুল হক নামে অ্যাসিস্ট্যান্ট প্রেস অ্যাটাশি একজন ছিলেন তখন দিল্লিতে। তারা 2 জন প্রথম 71 সালে 6 এপ্রিল তাদের চাকরি ছেড়ে দিলেন। এবং ছেড়ে দিলেন যে শুধু ছেড়ে দিয়ে ক্ষান্ত হলেন না, তার স্ত্রী সম্পর্কে বলা হয় যে তার স্ত্রীকে যখন বলা হলো, আমজাদুল হক কিন্তু ব্যাচেলর ছিলেন আর শাহাবুদ্দিন ভাইয়ের 2টো বাচ্চা, তখন ওই স্ত্রীকে গিয়ে বলা হলো যে দেখেন, আমি তো ব্যাচেলর মানুষ, আমার তো কোনোভাবে দিন কেটে যাবে পথে ঘাটে বন বাজারে, কিন্তু আপনার 2টো বাচ্চা আছে আর আপনার চাকরিটা এত বড় গ্ল্যামারাস চাকরি, শুরুমাত্র আপনি চাকরি আপনার স্বামী ছেড়ে দিচ্ছে, আপনি কি ভেবেছেন কনসিকুয়েন্সেস কি হতে পারে? তখন এই ভদ্রমহিলা বুলবুল ভাবি নামে পরিচিত আমাদের কাছে বলেছিলেন যে দেখেন, যদি একান্তই দরকার হয়, বাচ্চা 2টো আছে, 2টোর গলা টিপে মেরে ফেলবো, তারপরে আমরা আত্মহত্যা করবো, তো পাকিস্তানে ফিরে যাব না। সেটা ছিল কিন্তু স্পিরিট 71 সালের KM শিহাবুদ্দিন, আমজাদুল হক এবং KM শিহাবুদ্দিনের স্ত্রী। আমাদের বয়স তখন 26, 27, 28। আমি লন্ডনে তখন আমার প্রথম পোস্টিং
1967 সালে আমি চাকরিতে যোগ দিই। পাকিস্তান ফরেন সার্ভিসের সাবেক মোহাম্মদ আলী সাহেব এবং কেএম শাহাবুদ্দিন, তারা ছিলেন 66 ব্যাচে, 66 আমার 1 বছর সিনিয়র। তখন আমি যেদিন চাকরি ছেড়ে দিই তার 3 সপ্তাহ পর আমার প্রথম সন্তানের জন্ম। হ্যাঁ, এটা আমি আপনার লেখায় সে একটা বড় এত বড় সেটি- একটা রিস্ক আমার সেটি স্ত্রী বিচারপতি আবু সাইদ সন্তান। চৌধুরী বাসায় সম্ভবত আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে আপনার প্রথম বাচ্চার জন্ম হয়। না, সেখানে হাসপাতালে জন্ম হয়েছে, কিন্তু আবু সাইদ চৌধুরী বললেন যে আপনার স্ত্রীকে আমার বাসায় রেখে তারপর আমরা ট্রাফালগার স্কোয়ারে আপনাকে নিয়ে যাব। আমি তো সেভাবে হলো আর কি। তো তখন এই সমস্ত কনসিকুয়েন্স কি হতে পারে ভাবিনি, কারণ আমরা তখন বিদেশে যারা ছিলাম অন্তত একদিক থেকে একটা সন্তুষ্টি ছিল, নিরাপত্তা ছিল যে আমরা তো মানে সৌদি আরব বা ওই ধরনের কোনো দেশ হলে আমাদেরকে হয়তো প্লেনে ভরে পাকিস্তানে পাঠিয়ে দিত, কিন্তু নিউ ইয়র্কে মোহাম্মদ আলী সাহেব, দিল্লিতে কেএম শাহাবুদ্দিন বা আমি লন্ডনে, আমাদের সে ধরনের কোনো রিস্ক ছিল না। আর লন্ডন সম্পর্কে ডক্টর আশফাক যে কিছু বললেন, ভারতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ছিল কিন্তু লন্ডন, যুক্তরাজ্য। আমাদের মুক্তিযুদ্ধের মোবিলাইজেশন অব রিসোর্সেস, জনমত সংগঠন করা ইত্যাদি সব নিয়ে। তো আবু সাইদ চৌধুরী স্যারের কথা উনি বলেছেন, উনি কিন্তু শুধুমাত্র যে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন তা নয়, তিনি কিন্তু তৎকালীন ইস্ট পাকিস্তান হাইকোর্টের একজন সিটিং বিচারপতিও ছিলেন। দুটো পদধারী তিনি, ভাইস চ্যান্সেলর এবং ঢাকা ইস্ট পাকিস্তান হাইকোর্টের বিচারপতি। এবং তিনি গিয়েছিলেন জেনেভাতে মানবাধিকার কমিশনের একটা সভায় পাকিস্তানের পক্ষ থেকে অংশগ্রহণ করার জন্য। কিন্তু যখন জেনেভাতে গিয়ে উনি শুনলেন এই ধরনের গণহত্যা শুরু হয়েছে 71-এর 25শে মার্চ রাতে, তখন তিনি বললেন যে আমি কি মানবাধিকারের কথা এখানে বলবো, আমার নিজের দেশে যেমন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পদচ্যুত হচ্ছে, এখানে আই এম টোটালি রিলেভেন্ট হিয়ার। আমি এখানে ঠিকই কার মানবাধিকার কথা, আমার নিজের দেশের। আমার বিশেষ করে তিনি খুব আবেগতাড়িত ছিলেন, পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত সাক্ষাৎকার দিয়েছে, যা আমার ছাত্রদেরকে মেরে ফেলছে তারা, আমার জগন্নাথ হলে ছাত্রদেরকে মেরে ফেলেছে তারা, আমি রিপোর্ট পাচ্ছি। সুতরাং আমার ছাত্রদের রক্ষা করার দায়িত্ব তো ভাইস চ্যান্সেলরের উপর, আমার উপর পড়ে। আমি সেখানে ব্যর্থ হতে যাচ্ছি, আমি এটাকে কোনোভাবে গ্রহণ করতে পারিনি। তো ওই ধরনের নেতৃত্ব আমরা পেয়েছিলাম 71-এর লন্ডনে আবু সাইদ চৌধুরীর মতো একজন এই ধরনের স্বনামধন্য মানুষ। সুতরাং আমাদের জন্য এটা বড় একটা সাহসের বিষয় ছিল, বড় একটা পাওয়া ছিল। জি, আশফাক হোসেন, এই যে কূটনৈতিক ফ্রন্ট নিয়ে মহিউদ্দিন আহমেদ বললেন, কূটনৈতিক ফ্রন্ট প্রথম গঠিত হলো দিল্লিতে, দুজন তরুণ অফিসার বেরিয়ে এসে গঠন করলেন, এবং লন্ডনে এটির পরবর্তীতে আরো সম্প্রসারিত হলো, এবং নিউ ইয়র্কে আমেরিকাতে করলেন এই যে আবুল হাসান মাহমুদ আলীরা। এই কূটনৈতিক ফ্রন্ট নিয়ে আপনি যদি একটু বলতেন। আমাকে আরেকটু বলতে দিন। অবশ্যই। সেটা হলো যে ওই যে দিল্লিতে 6 তারিখ হলো ঠিক, কিন্তু 17 এপ্রিল তারিখে মুজিবনগর সরকার শপথ নিলেন, জি, সেই মুজিবনগর নামে যেটা পড়েছে সেই জায়গাতে। তার আগে 10 তারিখে কিন্তু মুজিবনগর সরকার গঠিত হলো, কিন্তু প্রকাশ্যে আসলেন 17 তারিখে। 18 তারিখে একটা ভূমিকম্প ঘটলো, সেই ভূমিকম্প কলকাতা ডেপুটি হাইকমিশন পাকিস্তানের। সেখানে 105 জন পাকিস্তানি, বাঙালি অবাঙালি মিলে কূটনীতিবিদ এবং স্টাফ কাজ করতেন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন তখন কলকাতাতে ডেপুটি হাইকমিশনার ছিলেন হোসেন আলী নামে এক ভদ্রলোক। 1949 সালের পাকিস্তান সবাই পদত্যাগ করেছিলেন ওই দিন, 65 জন। রাইট। হোসেন আলী সাহেবের নেতৃত্বে 65 জন বাঙালি কর্মকর্তা কর্মচারী এক সিদ্ধান্ত নিলেন সর্বসম্মতিভাবে যে আমরা আর পাকিস্তান সরকারের সাথে থাকবো না। এটা বলেই শেষ করলেন না তিনি, অবাঙালি যে সমস্ত কূটনীতিবিদ এবং স্টাফ, তোমাদের আসার দরকার নেই, এটা এখন আমাদের বাংলাদেশ মিশন। বলতে গেলে ওই পুরো 71 সালে ওই একটা ভবনই আমরা দখল করতে পেরেছিলাম। সেই 71-এ লন্ডন, কলকাতাতে যে পাকিস্তানের ডেপুটি হাইকমিশন, সেটা এখনো কিন্তু বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে কাজ করছে। সুতরাং এই যে 65 জন কূটনীতিবিদ এবং স্টাফ একত্রে বেরিয়ে এসে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে ঘোষণা করলেন যে আমরা পাকিস্তানের সাথে, সারা দুনিয়াতে ভূমিকম্প সৃষ্টি করলো। অবশ্যই আশফাক হোসেন, এই বিষয়টা নিয়ে আবার আসবো আপনার সাথে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো আমরা। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব, ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকুন।
আবার স্বাগত মুক্ত চিন্তায়। আজ আমরা কথা বলছি মুক্তিযুদ্ধে কূটনৈতিক যুদ্ধ নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিউদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আশফাক হোসেন। আশফাক হোসেন, আপনার কাছে আসি। কূটনৈতিক ফ্রন্ট নিয়ে কথা বলছিলাম, আপনাকে বিরতিতে যাওয়ার আগে বলতে চেয়েছিলাম যে এই যে ফ্রন্ট গঠন হলো, এটি কতটুকু ত্বরান্বিত হলো সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে? আসলে যে কেন্দ্রগুলো যেটা হলো, মুজিবনগর গভর্নমেন্ট যেটা করলেন, যে ভারতে যেহেতু একটা বড় কেন্দ্র ছিল দিল্লিতে আরেকজন কূটনীতিক ছিলেন খুব নামকরা, হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি খুব তৎপর হলেন আমাদের পক্ষে। আবার লন্ডনে আমরা যেটা বললাম, আর আমেরিকাতে। তো আমেরিকা একটা সেপ্টেম্বর মাসে এটা গুরুত্ব এবং বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশ্বদূত হিসেবে নিয়োগ দিলেন এবং সেপ্টেম্বরে এবং অক্টোবরে এখানে মহিউদ্দিন সাহেব আছেন, উনি জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন বসে, খুবই গুরুত্বপূর্ণ 71 সালে আমাদের প্রেক্ষাপটে। তো এই অধিবেশনে সাধারণত নিয়ম ছিল যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন খন্দকার মোস্তাক যাওয়ার কথা, কিন্তু তার মধ্যেই তাজউদ্দিন সাহেব খবর পেলেন যে তিনি আবার একটা এক ধরনের নেগোসিয়েশন যেটা বাংলাদেশের পক্ষে যাবে না, এবং তা যা পরবর্তীকালে তিনি যেটা করলেন 75 সালে। তো এসব বিষয়গুলো 71 সালে এই ষড়যন্ত্রটা আবিষ্কৃত হয়, এবং তখন তাজউদ্দিন সাহেব ওই আমাদের বিচারপতি আবু সাইদ চৌধুরীকে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা মনোনীত করেন। এবং তারা ওখানে যখন গেলেন, তখন তারা খুব সৃজনশীল কিছু পদ্ধতি ব্যবহার করলেন যাতে জাতিসংঘে ঢোকা যায়। তো তারা প্রথমেই চিন্তা করলেন যে ভারতের সহায়তা নেওয়া হবে না, যেহেতু ভারতের ব্যাপারে একটা প্রচারণা পাকিস্তান বা তার মিত্ররা করবে। তখন ভাগ্যক্রমে একই বাংলাদেশের বাঙালি, আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে আত্মীয় একজন জাতিসংঘ সাধারণ পরিষদে জাতিসংঘ সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন ডক্টর ব্যানার্জি। তো উনি যেহেতু সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন, তিনি ওই আমাদের যারা প্রতিনিধি দলের যারা সদস্য ছিলেন, তার মধ্যে বাঙালি কূটনীতিক যারা পাকিস্তান থেকে পদত্যাগ করে বাংলাদেশের পক্ষে আনুগত্য স্বীকার করেছেন, তাদের নিয়ে, যেমন মাহমুদ আলী সাহেব ছিলেন, তারপরে আমাদের আবুল মাল আব্দুল মুহিত, উনারাও ছিলেন, এখান থেকে রহমান সোহান সাহেব গিয়েছিলেন, রাজনীতিবিদের মধ্যে নেপের মুজাফর আহমেদ সাহেব ছিলেন। তো এরা সবাই কি করতেন, ওই যে ওই ব্যানার্জি সাহেবের কাছ থেকে পাস নিয়ে কিন্তু জাতিসংঘের বিশাল যে সুউচ্চ ভবন, যেটা ওখানে তারা প্রবেশ করতেন, এবং সেখানে তারা ওই বিভিন্ন ইয়েতে ছবি এবং এই গণহত্যা এবং এসব বিষয় নিয়ে কথা বলতেন। অর্থাৎ আমাদের যুদ্ধটার যে আমরা বলছি যে, আমি যেটা আমার আর্গুমেন্টটা ছিল যে আমাদের যুদ্ধটা কিন্তু আপনার 20 শতকে একটা ব্যাপক একটা পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ ছিল, এটা যেটা জনযুদ্ধ সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। এবং এই যে লোকগুলো যারা তাদের চাকরি ছেড়ে এখানে আসলেন, এবং এই যে বক্তব্য শুনলাম যে আমাদের আবুল হাসান মাহমুদ আলী, কিংবা এই যে বাংলাদেশ যেদিন মুক্ত হয় সেদিন হুমায়ুন রশিদ চৌধুরী যেভাবে বললেন যে বাংলাদেশ ইজ ফ্রি, ঢাকা ইজ ফ্রি, এই যে মানে প্রতিটা মানুষ আলোড়িত হয়েছে। এবং সেক্ষেত্রে আমি অনেককে বলি, আমরা যদি কমিউনিস্ট প্যারাডাইম দিয়ে দেখি, কাঠামোতে দেখি, সেখানে আমরা দেখবো যে এই যে কমিউনিস্টরা যেটা ফোকাসটা করেন শুধুমাত্র শ্রমিক শ্রেণীর। 71-এ আমাদের শ্রমিক শ্রেণী তো ব্যাপকভাবে ছিল, কারণ অসংখ্য কৃষক শ্রমিক এখানে যুদ্ধে যোগদান করেছে, তাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বা এই কূটনীতিকরা হয়তো 3 প্রজন্ম আগে কৃষকের সন্তানই ছিলেন। তো এরা যে এই যে সর্বত্রভাবে সব মানুষকে আন্দোলিত করেছিল, সেটা আবার কমিউনিস্ট শাসিত বা কমিউনিস্টদের নেতৃত্বে যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, সেগুলোর চেয়ে কম ছিল না, কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিল। যে কারণে ক্যাস্ট্রো এই কথা বলেছে যে আমরা শেখ মুজিবকে দেখে হিমালয়কে দেখি, মানে বঙ্গবন্ধুর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে তিনি এটাকে সিম্বলাইজ করেছিলেন, যেটা 20 শতকের সবচেয়ে সফল মুক্তিযুদ্ধ এটাকে পরিণত করেছিল। এবং কূটনীতিক, আমরা তো অন্যদিকে যাচ্ছি না, আমরা ওই ফোকাসটা রাখছি কূটনীতিক এরিয়াতে। সেখানে দেখা যাচ্ছে যে এই আমি যে কথাগুলো বললাম যে পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ, সকল মানুষের অংশগ্রহণ এবং সর্বত্র এটা আলোড়িত করা এবং সর্বত্র সৃজনশীল কর্মকাণ্ড এবং তাজউদ্দিন সাহেবের যে বুদ্ধিদীপ্ত যে পদক্ষেপ, এই সব কিছু মিলে কিন্তু এটা একটা অসাধারণ ঘটনা 71 সালে জন্ম দিয়েছে। জি মহিউদ্দিন আহমেদ, আপনি যেটা বলছিলেন যে কলকাতা যে ডেপুটি হাই কমিশন ছিল পাকিস্তানে, তখন সবাই পদত্যাগ করলে একটা ভূমিকম্প হলো। তার পাশাপাশি আপনারা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় যে কূটনৈতিক ফ্রন্টগুলো গঠিত হচ্ছে, পদত্যাগ করে বাংলাদেশ সরকারের পক্ষে মিছিল, মিটিং, সমাবেশ, জনমত গঠনে তৈরি হচ্ছে। এর পাশাপাশি হঠাৎ করে আরো একটি দাবি কিন্তু সামনে আসলো, বঙ্গবন্ধুকে
মুক্তি দেওয়ার দাবি, শুধু বাংলাদেশের স্বাধীনতা নয়, বাংলাদেশ স্বাধীন প্লাস বঙ্গবন্ধুর মুক্তি। তার মধ্যে লন্ডনের ব্রিটেনের 130 জন এমপি সম্ভবত সেই সময়ে তার পক্ষে সাইন করেছিলেন। এই কনসিকুয়েন্সগুলো একটু যদি বলতেন আপনি। বঙ্গবন্ধুর মুক্তি আদায় একটা গুরুত্বপূর্ণ অ্যাম্বিশন, মিশন যাই বলুন তখন আমাদের সবার সামনে। তার কারণে আমাদের মুক্তিযুদ্ধটা হচ্ছে যার নামে, সে মহাপুরুষ তো আমাদের সাথে নেই, তাকে ছাড়া তো আমাদের মুক্তিযুদ্ধ কমপ্লিট সম্পূর্ণ হতে পারে না। সুতরাং তাকে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু, তার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু। সুতরাং তাকে অবশ্যই অবশ্যই অক্ষত, নিরাপদ এবং সুস্থ হিসাবে আমরা প্রথম থেকেই চেয়ে আসছি। এবং সেই একটা দাবির প্রশ্নে মিসেস ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ব্রিটিশ সরকার এবং আমেরিকান গভর্নমেন্ট আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু কোথাও কোথাও আমি পড়েছি আমেরিকান গভর্নমেন্টও কিন্তু পরোক্ষভাবে ইয়ের উপর চাপ প্রয়োগ করেছেন যে তার যেন কোনো রকমের ক্ষতি না করা হয়। কারণ হয়তো তাদের অন্য ধরনের একটা হিসাব থাকতে পারে, ভবিষ্যতে যদি বাংলাদেশ নিয়ে এদিক সেদিক যাই আলোচনা হোক, তাকে নিয়েই তো আলোচনাটা করতে হবে, তিনি তো নেতা স্বীকৃত। সুতরাং তার দাবিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাকে বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন হবে এটা কেউ কখনো তখনো। দেখুন, আপনি চিন্তা করে যে বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে আটক, তার জন্য নফল নামাজ পড়া হচ্ছে, রোজা রাখা হচ্ছে, দোয়া দরুদ পড়া হচ্ছে, হিন্দুরা উপবাস করছে, পূজা দিচ্ছে, সকল ধর্মের সকল মানুষ কিন্তু এই একটা প্রশ্নেও কিন্তু ঐক্যমত্য ছিল যে তারা বঙ্গবন্ধুকে অক্ষত হিসেবে বাংলাদেশে ফিরে পেতে চায়, তাকে ছাড়া বাংলাদেশকে গড়ে তোলা যাবে না। তো এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটিশ হাউস অফ কমন্সে তখন আপনার লেবার পার্টি অপোজিশন ছিল, কিন্তু ক্ষমতায় ছিলেন এডওয়ার্ড হিথ কনজারভেটিভ পার্টি। লেবার পার্টি চরিত্রগতভাবে আমাদের সাথে থাকবে এটা আশাই করতে পেরেছি আমরা তখনও, কিন্তু কনজারভেটিভ পার্টি রক্ষণশীল দল হওয়া সত্ত্বেও কিন্তু তারা পরোক্ষভাবে আমাদেরকে অনেক ধরনের সমর্থন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কয়েকবার লন্ডনে তখন তিনি পাকিস্তানি হাইকমিশনার ছিলেন সলমান আলী ডেকে পাঠিয়েছেন, তার কাছ থেকে বাংলাদেশের পরিস্থিতি জানতে চেয়েছেন এবং সেখানেও তারা বঙ্গবন্ধু কেমন আছেন, কী অবস্থায় আছেন। শন ম্যাকব্রাইড নামে এক ভদ্রলোক সারা দুনিয়াতে পরিচিত, ইন্টারন্যাশনাল জুরিস্ট কমিশনের সদস্য ছিলেন, যখন ইয়ে খান ঘোষণা দিলেন যে 10 কি 11 আগস্ট তারিখে যে তার বিচার শুরু হবে, তখন শন ম্যাকব্রাইডকে কিন্তু পাকিস্তানি ইয়ে খানদের সাথে দেখা করতে পাঠানো হলো। ইয়ে খান দেখা করেন নাই, কিন্তু তিনি যতটুকু সম্ভব চাপ প্রয়োগ করেছেন। জাতিসংঘের মহাসচিব নিজে এই বিষয়ে কনসার্ন ছিলেন এবং তার মুখপাত্র বিষয়ে বক্তব্য দিয়েছেন যে তাকে কিন্তু কোনোভাবে কোনো রকমের তার উপর হামলা, আক্রমণ বা তার বিচারের নামে প্রহসন এগুলো যেন না ঘটে। আশফাকের কথার সাথে আমি আরেকটু তো করতে চাই এই ব্যাপারে। দেখুন, ওই যে ভূমিকম্প হলো তখন কিন্তু বাঙালি রাষ্ট্রদূত 3 জন, একজন ইরাকে আবুল ফতে, একজন আর্জেন্টিনাতে আব্দুল মোমেন এবং একজন আপনার ফিলিপিন্সে কেকে পণ্ডিত, 3 জন রাষ্ট্রদূত পদত্যাগ করে বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান নিলেন এবং ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন। এখন আপনাকে এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে, সেটা হলো সাধারণত কূটনীতিবিদদের যে চাকরি, সেই চাকরিতে তারা পর্দার অন্তরালে কাজ করেন, আস্তে আস্তে কথা বলেন, নীরবে কথা বলেন, মোলায়েম ভাষায় কথা বলেন। কিন্তু যেমন আমি লন্ডনে চাকরি ছেড়ে যে আমি মিছিলে অংশগ্রহণ করলাম, এখন আমি তো মিছিলে অংশগ্রহণ করার কথা নয়। যখন আমি মিছিলে অংশগ্রহণ করি, যখন একজন রাষ্ট্রদূত পদত্যাগ করেন, তখন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই দেশের বিবেকবান লোক যারা আছেন, তারা ওখানকার মিডিয়া, সকল শ্রেণীর মানুষ একটু দ্বিতীয়বার চিন্তা করে যে এই লোকটা তো গ্ল্যামারাস চাকরিতে ঢুকছিল, সে তো বক্তৃতা, বিবৃতি এগুলো তৈরি করবে, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে যাবে, সে কোনো রাস্তা নেবে, সে কোনো স্লোগান দেয়, সে কোনো বিক্ষোভ করে, নিশ্চয়ই গুরুতর কিছু একটা ঘটছে। এবং বিশেষ করে যখন অ্যাম্বাসাডারও যখন পদত্যাগ করা শুরু করলেন, ওয়াশিংটনে যেমন আমাদের খুব গুরুত্বপূর্ণ ডেপুটি চিফ অফ মিশন ছিলেন এনায়েত করিম সাহেব, আগা হিলালি অ্যাম্বাসাডার পাকিস্তানের, এনায়েত করিম সাহেব পরে ফরেন সেক্রেটারি হলেন, তার নিচে কারা ছিলেন 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের বর্তমান অর্থমন্ত্রী মুহিত সাহেব, তিনি ইকোনমিক
কাউন্সিলর, আমাদের পলিটিক্যাল কাউন্সিলর ছিলেন কিবরিয়া সাহেব, পরে ফরেন সেক্রেটারি এবং অর্থমন্ত্রী, আর ছিলেন আবরুস মতিনুদ্দিন, তিনি ছিলেন এডুকেশন কাউন্সিলর। আরো জুনিয়র, যেমন এখন ইন্ডিয়াতে যিনি আমাদের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জম আলী, সে তখন থার্ড সেক্রেটারি, আমার 1 বছরের জুনিয়র। তো এই যে দলবদ্ধভাবে ওয়াশিংটন থেকে তারা বেরিয়ে আসছিলেন, যেমন বেরিয়ে এসেছিলেন কলকাতা থেকে, ওয়াশিংটন থেকে যখন ডেপুটি চিফ অফ মিশন থেকে শুরু করি এত সব পর্যায়ের এত সব কর্মকর্তা কর্মচারী পিয়ন তারা পর্যন্ত বেরিয়ে আসতেন, তখন সারা দুনিয়ার দৃষ্টি আকৃষ্ট করতে আমরা সমর্থন হয়েছিলাম। সেটা আমাদের আরেকটা বড় সার্থকতা, সাফল্য। অধ্যাপক আশফাক হোসেন, এই যে পররাষ্ট্র যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, তার মধ্যে তাদের অংশগ্রহণ, আমেরিকার বিরোধিতা সত্ত্বেও এই মানুষগুলোর অংশগ্রহণই কি সারা বিশ্বর প্রতি এক দৃষ্টি আকৃষ্ট করার জন্য যথেষ্ট ছিল, নাকি ত্বরান্বিত করেছে, নাকি আরো উদ্যোগ, কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল আপনার ইতিহাসবিদের দৃষ্টি থেকে একটু ছোট করে বলতে? আমি একটা বাক্য বলি যে দুনিয়ার ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু কূটনীতিবিদরা চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় বিক্ষোভ করেছেন, মিছিল অংশগ্রহণ করেছেন, গলা কাঁপিয়ে বক্তৃতা দিয়েছেন, এটা ঘটেনি, কিন্তু এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে ঘটলো। হ্যাঁ, ওইটা উনি সঠিক বলেছেন। আমি ওইটাই বলছি যে আসলে এত ব্যাপকভাবে এত কূটনীতিকরা একটা দেশের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছেন, এরকম কোনো নজির ইতিহাসে নেই। আরেকটা ব্যাপার ছিল যে আমি যেটা আবার বলেছি যে যুদ্ধটা কেন এত বেশি সমর্থিত হয়েছে। আমাদের যে এরা ছিলেন, এর বাইরে যেমন আমেরিকার পলিসির মধ্যে কিন্তু আমেরিকার একটা ভিন্ন মত ছিল। সেটা আমাদের ঢাকা থেকে যিনি ব্লাড টেলিগ্রাম পাঠাচ্ছিলেন, তিনি 28শে মার্চই কিন্তু এই কেবল করে আমেরিকাকে জানাচ্ছেন যে ঢাকায় গণহত্যা হচ্ছে, সিলেক্টিভ জেনোসাইড, এবং এরা নিজেরা পদত্যাগ করেছেন। আমেরিকার ব্যুরোক্রেসিতে সেটা হয়নি। অর্থাৎ আমাদের বাইরে অন্য যারা মানবিক, এরা পরে কিছুদিন আগে কিসিঞ্জার একটা লেখা বেরিয়েছে সপ্তাহখানেক আগে, সেখানে বলছেন যে এই লোকগুলা আমরা যে চীনের সাথে যে গোপন বৈঠক করছি এরা জানতেন না, কিন্তু ওরা সঠিক কাজই করেছেন। আমরা ওদের জানতে দেই নাই, কারণ আমরা তো চীন, পাকিস্তানকে দিয়ে চীন ফ্রন্ট ওপেন করছি, ফলে চীন পাকিস্তান আমাদের দরকার ছিল। তো এই ব্যাপার সত্ত্বেও কিন্তু আবার জর্জ হ্যারিসনের যে সেই কনসার্ট ফর বাংলাদেশ, রবিশঙ্কর ওখানে ছিলেন, ওস্তাদ আল্লাহ রাখা, তারপরে এত বড় বড় লিজেন্ডরা সেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের পক্ষে। মানে এটা 20 শতকের একটা সেরা একটা মুক্তিযুদ্ধ। আশফাক হোসেন এবং মহিউদ্দিন আহমেদ দুজনকে অসংখ্য ধন্যবাদ। কথা আরো বলতে পারলে আরো অনেক অনেক ইতিহাস জানা যেত, কিন্তু আজকে আমাদের সময় স্বল্পতে আমরা আর কথা বাড়তে পারছি না। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজকের মুক্তচিন্তা। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে একই অনুষ্ঠানে। ডিবিসির সঙ্গে থাকবেন 24 ঘন্টা, এই আশা আমরা করতেই পারি। এরপর 9টার সংবাদ নিয়ে আসবেন নবনীতা চৌধুরী।